Hi, Juliet Delta. We'd like to do some work on Juliet eastbound. তো আজকে যে প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি একজন এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হতে চান বা যারা অলরেডি এই পেশাটাকে বেছে নিতে চাচ্ছেন, আগ্রহ প্রকাশ করেছেন, অনেকে ভর্তি হয়েছেন, তাদের যে যে ধরনের কনফিউশন গুলো থাকে, একটা কেরিয়ার গাইডলাইন কি হতে পারে, আমরা সেই জিনিসগুলো আজকে ক্লিয়ার করব। ঠিক আছে? তো আমি প্রথমে একটা প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে যাব। প্রেজেন্টেশনটা যখন শেষ হবে তারপরে আপনাদের যে যে কোশ্চেন থাকবে একজন একজন করে জিজ্ঞেস করবেন, আমরা সবার কোশ্চেনের আনসার করব। ঠিক আছে? ওকে, আচ্ছা প্রথমে বলি, আমি একটা স্লাইড শেয়ার করছি, একটু দেখেন দেখতে পান কিনা। দেখতে পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? দেখেন তো স্লাইডটা কি ক্লিয়ার? আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, এই জন্য বললাম। জি ফুলি ক্লিয়ার স্যার, ফুলি ক্লিয়ার। আচ্ছা, তো এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং কেরিয়ার গাইডলাইন, এখানে আপনারা যারা আছেন আপনারা কি অলরেডি সাবজেক্ট নিয়ে পড়তেছেন নাকি পড়তে চাচ্ছেন? অ্যাকচুয়ালি চাচ্ছি স্যার, আগ্রহী, পড়তে চাচ্ছি। অনেকেই পড়তে চাচ্ছেন। এখানে কেউ কি আছেন যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান অলরেডি ভর্তি হয়ে আছেন কোন সাবজেক্টে, এই সাবজেক্টটাতে? জি ভর্তি হয়ে এবার ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে কিন্তু আমরা ফিডব্যাক নিব, মানে আপনার অনুভূতি কি, সাবজেক্ট পড়তে আসছেন, এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে শেয়ার করতে হবে। ঠিক আছে? এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, আপনার যত কোশ্চেন আমরা ক্লিয়ার করবো। আমরা এখানে আসি হচ্ছে আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য, বুঝতে পেরেছেন? তো আপনার অনুভূতিটাও আমাদের জানা দরকার। তো সেই জায়গা থেকে কিন্তু আপনি আমাদের অনুভূতিটাও ব্যক্ত করবেন, আমরা আপনাকে কল করে নিব। আপনারা মাঝে মাঝে আমাকে একটু সাড়া দিবেন, না হলে আমি বুঝবো না যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। ঠিক আছে? ওকে ওকে, তো এই সাবজেক্টটা পড়তে হলে সাধারণত আরেকবার শেয়ার দিতে হবে স্যার। সরি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। জি ক্লিয়ারলি দেখা যাচ্ছে স্যার। তো আমরা যে সাবজেক্টটা পড়ছি এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং, যা পড়তে চাইতেছি, বেসিক্যালি যেটা হয় যে আমাদের মধ্যে একটা কনসেপ্ট থাকে যে আমরা যারা বাংলাদেশে বসবাস করি বা এশিয়ান কালচারকে অ্যাডপ্ট করি, আমরা বিএসসি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি মানে একাডেমিক ডিগ্রির প্রতি আমরা বেশি ইন্টারেস্টেড থাকি, এবং এটা প্রথাগতভাবে আমাদের মধ্যে চলে আসে। এয়ারক্রাফট মেইনটেনেন্স এটা একটু ব্যতিক্রম আছে জায়গাটায়, সেই ব্যতিক্রম জায়গাটা ক্লিয়ার করা, মানে অ্যাভিয়েশন মেইনটেনেন্সটা আমরা জানি উড়োজাহাজ ওড়ে বা আমরা দেখি, এমনও আমাদের অনেক ফ্যামিলি আছে যারা উড়োজাহাজে কেউ চড়ে নাই বা যাদের আইডিয়াই নাই যে বাংলাদেশ এই সাবজেক্টটা পড়া যায় বা এটার ফিউচার কি হতে পারে। তো আপনি যদি একটা রাস্তার A to Z না জানেন, আপনি কখনো রাস্তায় ভয়তে যাবেন না বা আগাতে পারবেন না। এই যে পথ চলা, এয়ারক্রাফট মেইনটেনেন্সের যে পথ চলা, এই অন্ধকার দিকটাকে ক্লিয়ার করার জন্য আমাদের আজকের এই আলোচনা বা আয়োজন। ঠিক আছে? এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং দুই ভাবে পড়া যায়। একটা হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি, যেটা আমাদের বঙ্গবন্ধু ইউনিভার্সিটি এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি দিচ্ছে, সেখানে আপনি ব্যাচেলর্স ডিগ্রি করতে পারবেন, সাথে সাথে মডিউল গুলোও কমপ্লিট করতে পারবেন। আরেকটা পড়াশোনা আছে কি, যে এটা যেহেতু মেইনটেনেন্স সিভিলিয়ান এয়ারক্রাফট করছেন, সিভিলিয়ান অথরিটি কারা? সিভিল এভিয়েশন অথরিটি প্রত্যেকটা দেশেই আছে, যারা এই বেসামরিক বিমান চলাচল এইগুলোকে নিয়ন্ত্রণ করে এবং উড়োজাহাজ মেইনটেনেন্স করো তাদের একটা রেসপন্সিবিলিটি। কারা মেইনটেনেন্স করতেছে, তারা কতটুকু ক্যাপাবেল, তাদের এই টেকনিক্যাল নলেজ কতটুকু, তাদেরকে এই জাজ করার সম্পূর্ণ অথরিটি কিন্তু সিভিল এভিয়েশনের আছে। এজন্য সিভিল এভিয়েশন কি করে, তাদের নিজস্ব অনুমোদনে 147 একটা ক্রাইটেরিয়া আছে, যে 147 এর আন্ডারে টেকনিক্যাল স্কুলের অনুমোদন দেওয়া হয়। এই টেকনিক্যাল স্কুলে এই 147 এর আন্ডারে পার্ট 66, এটা হচ্ছে একটা সিলেবাস, যে সিলেবাসটা ডিনোটেড করে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং। আমি এতটুকু ক্লিয়ার আপনারা? ইয়েস স্যার। ওকে, এই যে পার্ট 66 এর যে সিলেবাস বা 147 এ আমরা যে পড়াশোনা করতে গেলে এই রুট ম্যাপটা কি হবে? ধরেন আমি এখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি সায়েন্স থেকে, অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং মানে আমাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স হতে হবে। প্রথম স্টেজ আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে আপনি পাস করে আসলেন, আসার পরে স্টেজ 2 তে চলে যাবেন, যে কোনো একটা ইয়াসা 147 বা বাংলাদেশে যেহেতু আমরা বাস করি সিভিল এভিয়েশন অথরিটি অ্যাপ্রুভড পার্ট 147 স্কুলে আমরা এই ট্রেনিংটা নিব।
ঠিক আছে? এটা কিন্তু কোনো ডিপ্লোমাও না, কোনো ব্যাচেলর ডিগ্রিও না, অ্যাকচুয়ালি এটা কোনো ডিগ্রি না, এটা একটা প্রফেশনাল কোর্স বলা যায়। এটা হচ্ছে প্রফেশনাল কারিকুলাম। কেন? কারণ এটা হচ্ছে একটা স্পেশালাইজড একটা কারিকুলাম। স্যার একটু ইন্টারাপ্ট করা যায়? বলুন বলুন। স্যার জি, বলুন। কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে জি 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 কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে কি এটা করা যায় না? খুব একটা ভালো প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার হয়। যদি কমার্স থেকে পড়তে চান তাহলে আপনাকে ইউরোপের একটা দুইটা বিশ্ববিদ্যালয়ে দেখতে হবে যে ওরা অ্যালাউ করে কিনা। যেমন দক্ষিণ কোরিয়াতে কিন্তু কমার্স থেকে পাস করে সায়েন্সের সাবজেক্ট পড়া যায়, বুঝতে পেরেছেন? কিন্তু বাংলাদেশে বা ইয়াসাতে কিন্তু এটা অ্যাকসেপ্ট করে না। মিস্টার শোয়েব বলুন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি শোয়েব বলুন। স্যার আমি যদি স্যার এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং উপর যদি স্যার অনার্স করি স্যার, দেন কি স্যার আমি ডিরেক্টলি ইয়াসা পার্ট 66 লাইসেন্সের জন্য স্যার মানে পরীক্ষায় বসতে পারবো, নাকি আমার আবার কোন একটা কোর্স করে আবার ওই এক্সাম দিতে হবে স্যার? ভেরি গুড কোয়েশ্চেন শোয়েব। আপনি যে কোনো ডিগ্রি যদি করেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হন, আপনি ইয়াসা পার্ট 66 বা সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ অ্যাপ্রুভ পার্ট 66 এক্সামিনেশনে অ্যাটেন্ড করতে পারবেন। আপনি ইন্টারমিডিয়েট সায়েন্স থেকে পাস হলেই হবে। ডিগ্রি যদি থাকে সেটা আপনার অ্যাডভান্টেজ। ক্লিয়ার? আপনি কি বুঝতে পারেন? ওকে। আপনি প্রথম স্টেজে আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসলেন, দ্বিতীয় স্টেজে আপনি ভর্তি হলেন। ভর্তি হওয়ার সময় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা B1 এবং B2 দুইটা ক্যাটাগরি আছে। আমার কিছু ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, যদি আপনাদের কখনো সময় হয় একটু দেখবেন, কনসেপ্টগুলো আরো বেশি ক্লিয়ার হবে। B1 হচ্ছে গিয়ে আপনার এয়ারফ্রেম এন্ড ইঞ্জিন নিয়ে কাজ করে, যেমন আপনি যে সাবজেক্টগুলো পড়বেন সেখানে একটা এয়ারক্রাফটের স্ট্রাকচার এবং পাওয়ার প্ল্যান্ট নিয়ে পড়ানো হবে, ঠিক আছে? B2 তে হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম, মানে অ্যাভিওনিক্স বলি আমরা B2 কে, কমিউনিকেশন সিস্টেম, রেডিও সিস্টেম, রাডার সিস্টেম, এগুলো নিয়ে পড়ানো হবে। পার্ট অফ হালকা ইলেকট্রিক্যালও থাকবে সাথে, মানে ইলেকট্রিক্যালটাই বেশি থাকবে, B1 এ হালকা ইলেকট্রিক্যাল থাকবে। এই B1 B2 আপনাদের ইন্টারেস্ট থেকে আপনারা চুজ করবেন যে কোন সাবজেক্টে যেতে চান। প্রত্যেকটারই সাধারণত 4.5 বছর পড়ানো হয়। B1 এ গেলে 13টা সাবজেক্ট পড়বেন, B2 তে গেলে 12টা সাবজেক্ট পড়বেন। ইউনিভার্সিটিতে যেমন আমরা 40-50টা সাবজেক্ট পড়ি, এখানে কিন্তু সেটা নয়। যদি B1 চুজ করেন, আপনি 2 বছর বা 2.5 বছর যদি কারিকুলামের ডিউরেশন হয়, 2 বছরে আপনি B1 এর জন্য পড়বেন 13টা, B2 এর জন্য পড়বেন 12টা। এই 13টা এবং 12টায় টোটাল ডিউরেশন হচ্ছে 2400 ঘন্টা, 2400 ঘন্টা। এই 2400 ঘন্টায় কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে 1200 ঘন্টা থাকে থিওরিটিক্যাল, 1200 ঘন্টা থাকে প্র্যাকটিক্যাল। কারো থাকে 60% থিওরিটিক্যাল, 40% প্র্যাকটিক্যাল। এটা ডিপেন্ড করে ওই অর্গানাইজেশন কিভাবে সিভিল এভিয়েশন থেকে অ্যাপ্রুভাল নিয়েছে। এতটুকু ক্লিয়ার যে আমরা পড়তে গেলাম বা একটা প্রতিষ্ঠানে ভর্তি হলাম, ক্লিয়ার না? জি স্যার। ওকে। স্টেজ 3 B1 B2 চুজ করলাম। স্টেজ 4 কোর্স কমপ্লিটের পরে আমাদের কি করণীয়? কিছু মানুষ এখন যেটা কোর্স কমপ্লিট হলে আপনাদের অফার করতে যে আপনি আমাদের আর কে 15 লাখ 16 লাখ টাকা দেন, আমরা 2 বছরের ট্রেনিং করাই দেবো দুবাইতে বা অন্য কোনো জায়গায়। আপনি যখন একটা কোয়ালিফাইড কোর্স করেছেন যেটা ক্যাব বা ইয়াসা অ্যাপ্রুভড, তখন ইন্ডাস্ট্রিতে আপনার অনেক প্রয়োজন। আপনি কি করবেন? বিভিন্ন এয়ারলাইন্স বা এমআরওতে অ্যাপ্লাই করবেন যে আমি কোয়ালিফাইড একটা কোর্স কমপ্লিট করেছি, আমাকে 6 মাসের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হোক। এই 6 মাস আপনি শিখবেন, প্র্যাকটিক্যালি আরো শিখবেন। স্টেজ 5 এ কি হবে? যখন ইন্টার্নশিপটা শেষ হলো, এবার আপনি বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করবেন। এমনও হতে পারে যখন আপনি B1 B2 কমপ্লিট করলেন, ডিরেক্টলি আপনার চাকরি হয়ে যেতে পারে। মোস্ট অফ দা এখন সেটাই হচ্ছে। দেখেন স্টেজ 6 এ কি আছে? আপনি যখন চাকরি করলেন, অ্যাকর্ডিং টু দ্য রেগুলেশন, যদি আপনি 147 অ্যাপ্রুভ কোর্স করে আসেন, 2 বছরের মেইনটেনেন্স এক্সপিরিয়েন্স নিলে বা লগ বুক ফিল আপ করলে আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। লাইসেন্স পাবেন কি পাবেন না এটা ডিপেন্ড করতেছে আপনার লগ বুকের উপরে, মানে আপনি লাইসেন্স অ্যাপ্লাই করতে পারছেন। কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে কি হয়, ধরেন আপনি অল্প কাজ করেছেন, সেক্ষেত্রে লাইসেন্স কিন্তু হবে না। যদি মেজর অনেক কাজ থাকে, ইঞ্জিনের কাজ থাকে, ল্যান্ডিং গিয়ারের কাজ থাকে, এপিইউতে কাজ থাকে, বড় বড় যে মেজর কাজগুলা, এগুলাতে যদি আপনার রিমুভাল ইন্সপেকশনটা খুব এত বেশি মেজর না, বাট রিমুভাল ইনস্টলেশন যতগুলো এটিএ চ্যাপ্টার থাকবে, আপনার অ্যাটলিস্ট 55% এটিএ চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। এই জিনিসগুলো বুঝবেন, টেকনিক্যাল টার্মস গুলো বুঝে যাবেন যখন আপনারা ওখানে আসবেন।
এই 55% যদি কাজ মানে এটি চ্যাপ্টার আপনি কভার করতে পারেন, আপনার লাইসেন্স একজন ইন্সপেক্টর অ্যাসেসমেন্ট করে লাইসেন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ধরেন আপনি 3 বছর কাজ করলেন, 3 বছর কাজ করার পরে ওই যে আপনার যে বেসিক মডিউলগুলো ছিল সেই মডিউলগুলা প্লাস আপনি যে লগবুক তৈরি করেছেন সেই লগবুকগুলো দিয়ে সিভিল এভিয়েশনে অ্যাপ্লাই করবেন। যদি বাংলাদেশের মডিউল করেন তাহলে আমাদের ক্যাবে অ্যাপ্লাই করবেন। যদি ইয়াসা করেন তখন যে অথরিটি অ্যাপ্লিকেশন ওপেন রেখেছে সেখানে অ্যাপ্লাই করবেন। করার পরে একটা ফিস পেমেন্ট করলে আপনার ওই অথরিটি থেকে একজন ইন্সপেক্টর টোটাল ফাইলগুলো অ্যাসেস করবে। অ্যাসেস করে যদি মনে করে আপনি ক্যাপাবল লাইসেন্সের জন্য, তাহলে কিন্তু আপনাকে লাইসেন্স ইস্যু করবে। সেটা হবে বেসিক লাইসেন্স। এটা কি হবে একটু কথা বলি আমরা, আনমিউট করে একটু কথা বলেন আমার সাথে। বেসিক লাইসেন্স, ঠিক আছে? বেসিক লাইসেন্স পেয়ে গেলাম, পরবর্তী ধাপ কি আছে সেটা দেখি। মডিউল ক্লিয়ার করলেন, লাইসেন্স পেয়ে গেলেন, এটা হলো বেসিক লাইসেন্স। বেসিক মানে কি? মানে সামান্য নলেজ। এত পথ পাড়ি দিয়ে আপনি সামান্য একটা নলেজ পেলেন, সামান্য একটা লাইসেন্স পেলেন, যেটা খুবই বেসিক, তাই না? বেসিক এডুকেশন বা প্রাইমারি। এখন ধরেন আপনার 5টা এয়ারক্রাফট আছে আপনার যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন। এক্সাম্পল নিয়ে আসি আমরা, ইউএস বাংলাকে নিয়ে আসি বা বাংলাদেশ বিমানকে নিয়ে আসি। জাস্ট আ সেকেন্ড। তো স্টেজ 3-তে আমরা ইউএস বাংলাকে নিয়ে আসি, যেহেতু আমাদের দেশীয় এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমান। ইউএস বাংলা 330 আছে, 737 আছে, ATR আছে, ড্যাশ 8 আছে। ড্যাশ 8 এখন ব্যবহার হচ্ছে না, ইন ফিউচারে তারা 320 আনবে শুনেছি। ধরেন আপনারা পাস করে জয়েন করলেন, আপনি 737-এ কাজ করেন, ATR-এ কাজ করেন, 330-তেও কাজ করেন। প্রথম কি করতে হবে? যেটাতে আপনার মনে হয় যে আমার দক্ষতা ভালো বা কোম্পানি মনে করতেছে আপনাকে ওই এয়ারক্রাফটের ইঞ্জিনিয়ার বানাবে, ওই এয়ারক্রাফটের উপরে একটা টাইপ ট্রেনিং করাবে। টাইপ ট্রেনিংটা কি? আপনি ওই এয়ারক্রাফটের উপরে খুব ভালো করে প্রত্যেকটা সিস্টেম জানবেন, আপনাকে পড়ানো হবে এবং প্র্যাকটিক্যালও আছে। থিওরিটিক্যাল হতে পারে অ্যারাউন্ড 30 থেকে 35 দিন, যদি ইঞ্জিন বেশি হয় তাহলে 40 দিন বা 42 দিন, প্র্যাকটিক্যাল 10 দিন। এটাও কিন্তু ইয়াসা 147 অ্যাপ্রুভ বা CAB 147 অ্যাপ্রুভ প্রতিষ্ঠানে গিয়ে করতে হবে। এই ট্রেনিংটা যখন করলেন অ্যাকর্ডিং টু রেগুলেশন, প্রথম টাইপ আপনার যে বেসিক লাইসেন্সে টাইপটা এন্ডোর্স হওয়ার জন্য আপনাকে ওই এয়ারক্রাফটের উপরে আবার SOGT করতে হবে। SOGT কি? স্ট্রাকচারাল অন জব ট্রেনিং। তার মানে আপনি একটা MRO-তে যাবেন, এটা হবে ইয়াসা পার্ট 145 বা CAB 145, এবং তাদের এই ট্রেনিং করানোর অ্যাপ্রুভাল থাকতে হবে। এই অ্যাপ্রুভালটা কোথায় থাকবে? তাদের MOE আছে, মেইনটেনেন্স অর্গানাইজেশন এক্সপোজিশন। এই মেইনটেনেন্স অর্গানাইজেশন এক্সপোজিশনের আন্ডারে তাদের এই প্রসিজার্স গুলো লেখা থাকবে যে তারা প্রথম টাইপ এন্ডোর্সমেন্টের জন্য যদি কোনো টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার আসে তাদেরকে এই ট্রেনিংটা প্রোভাইড করতে পারবে। এটা অথরিটি অ্যাপ্রুভড হবে। ধরেন কোনো অথরিটিতে আপনি এটা পেলেন, সেটা আমাদের বিমান হতে পারে বা ইয়াসা হলে বাইরের কোথাও পেলেন। ধন্যবাদ ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার আমাদের সাথে জয়েন করার জন্য। তো আপনি ওখানে গিয়ে SOGT করলেন 40 দিনের বা 60 দিনের। এটা ডিপেন্ডস করে যে আপনি যে টাস্কগুলো আছে কতদিনে আপনি টাস্কগুলো কমপ্লিট করতে পারছেন বা ওদের কাছে টাস্কগুলো। বেসিক লাইসেন্স পেয়ে গেলেন, টাইপ ট্রেনিং পেয়ে গেলেন, SOGT পেয়ে গেলেন, কারেক্ট? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। SOGT হয়ে গেল। এখন কি করণীয় আছে? এই যে সার্টিফিকেট গুলা পেলেন, বেসিক মডিউল তো চলে গেল, তাহলে আপনার থাকতেছে কি? বেসিক লাইসেন্স, টাইপ ট্রেনিং সার্টিফিকেট, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল, SOGT সার্টিফিকেট। এইগুলা দিয়ে আপনার কোয়ালিটির মাধ্যমে যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন সেই কোয়ালিটিকে আপনি জানাবেন, কোয়ালিটি অথরিটিকে সবগুলা জমা দিবেন বা ইয়াসাতে পার্সোনালি অনেক সময় জমা দেওয়া যায়। জমা দেওয়ার পরে কোনো একজন ইন্সপেক্টর এটাকে অ্যাসেসমেন্ট করে আপনার লাইসেন্স বইতে, যে লাইসেন্স বুকটা আপনি পেয়েছেন, এখানে লিখে দিবে বোয়িং 737 এবং কোন ইঞ্জিন CFM 56 7B বা যেটা হয় সেটা লিখে দিবে এবং একটা ভ্যালিডেশন ডেট দিয়ে দিবে। ঠিক আছে? বেসিক লাইসেন্সের ভ্যালিডিটি 5 বছর, টাইপের ভ্যালিডিটি 3 বছর। তো এই যে যখন এটা দিয়ে দিল, আপনি যখন লাইসেন্সটা পেয়ে গেলেন এন্ডোর্স করে আসলো, আপনি আপনার কোয়ালিটিকে জানাবেন বা কোয়ালিটি আপনার অথরিটি থেকে নোটিফাই হবে। কোয়ালিটি আপনাকে একটা ইন্ডিভিজুয়াল অথরাইজেশন পেপার দিবে। এটা ওকে বলা হয় কোম্পানি অথরাইজেশন। মানে আপনি যে ইউএস বাংলা বিমানে কাজ করছেন বা আমাদের বন্ধ হয়ে যাওয়া ধরেন যে রিজেন্ট আছে ওখানে কাজ করছেন বা ইন ফিউচার ওপেন হতে পারে, যে এয়ারলাইন্সে কাজ করেন না কেন, কোম্পানি অথরাইজেশন দিলে আপনি ওই এয়ারক্রাফটের ফুল সার্টিফাইড ইঞ্জিনিয়ার, যদি কোনো লিমিটেশন না থাকে।
স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। প্লিজ আমরা বলুন। এক এক করে প্রশ্ন করি জি। স্যার আমি যদি মনে করেন কোন একটা মানে কি বলবো কোন একটা ইনস্টিটিউট থেকে মনে করেন যে স্যার স্যার পার্ট 66 লাইসেন্সের জন্য স্যার কোর্স করলাম 2 ইয়ার্স এর, বা কোন একটা ইউনিভার্সিটি থেকে স্যার এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এর উপর স্যার বিএসসি করলাম স্যার, হ্যাঁ স্যার, এটা কি স্যার ইয়াসা অ্যাপ্রুভ বা ক্যাব অ্যাপ্রুভ, বা আমি যদি সিভিল এভিয়েশন অফ চায়না থেকে করি এগুলো কোনো অ্যাপ্রুভ থাকতে হবে স্যার? মানে না হলে কি এটা তেমন ভেরিফাই হবে না এমন কিছু স্যার? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। দেখেন, ইউনিভার্সিটি ডিগ্রিটা প্রোভাইড করে কিন্তু প্রত্যেকটা দেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মিনিস্ট্রি অফ এডুকেশন। আমাদের দেশে যেটা রিকগনাইজ করে সেটা হচ্ছে ইউনিভার্সিটি, ইউজিসি। বাইরের দেশে অনেকটা হয়। আপনি যদি ফ্রান্সের কথা চিন্তা করেন, প্রত্যেকটা ওদের কিন্তু ইউজিসি নাই, ওদের কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশন আছে। তো যদি আপনি ব্যাচেলর্স চায়না থেকে করেন, আমি খুলে বলি, ধরেন আপনি 2 বছরের অ্যাপ্রুভ কোর্স করলেন, বুঝাই বলছি রেগুলেশন গুলা, আপনি 2 বছরের মেইন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিলে লাইসেন্সের অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? শিওর। ধরেন আপনি চায়না থেকে ব্যাচেলর্স ডিগ্রি করে আসছেন, যদি আপনার কোনো টেকনিক্যাল ডিগ্রি থাকে এবং ওই ডিগ্রি যদি অথরিটি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনার 3 বছর এক্সপিরিয়েন্সে লাইসেন্সের অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? চায়না থেকে ব্যাচেলর্স করে আসলেন, আসার পরে আপনি অবশ্যই মডিউল ক্লিয়ার করতে হবে, মডিউল এক্সাম দিতে হবে। দেওয়ার পরে অথরিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে। যদি অথরিটি মনে করে আপনার সাবজেক্ট অ্যাকসেপ্ট করার মতো, তাহলে 3 বছরের এক্সপিরিয়েন্সে আপনি লাইসেন্স পেতে পারবেন। আমি কি বুঝাইতে পেরেছি? স্যার তার মানে স্যার আমার ব্যাচেলর কমপ্লিটের পরে স্যার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং মডিউল গুলো কমপ্লিট করতে হবে স্যার। কারেক্ট। আপনি যে রুটেই আসেন আপনার মডিউল মাস্ট পাস করতে হবে। স্যার আমি যাচ্ছি স্যার ন্যানজিং ইউনিভার্সিটি অফ এরোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্স স্যার, এবং তাদের ওভারভিউতে দেখা আছে স্যার যে দিস কোর্স উইল হেল্প ইউ টু প্রিপেয়ার ফর ইয়াসা পার্ট 66 লাইসেন্স। স্যার এটা তারা কি বলে দিল স্যার? এটা বুঝতে পারি না স্যার ব্যাপারটা স্যার। এটা কি ডাইরেক্ট আমি মানে পরীক্ষার জন্য মডিউল দিয়ে বসবো স্যার, নাকি কি স্যার? এটা জিনিসটা ক্লিয়ার করতেন আপনি স্যার। আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই যুগ উপযোগী একটা মানে জানার কথা। তো সেই জায়গা থেকে আপনার কারিকুলামটা আমি যতক্ষণ না দেখতে পারবো আমি ডিটেলস বলতে পারবো না। তবে আমি যে আইডিয়াটা আপনাকে দিতে পারি, যদি আপনার কোর্সে মেইনটেনেন্সের 17টা বা 13টা সাবজেক্ট পড়ানো হয়, তার মানে তারা বলতে চাচ্ছে যে আপনি সাবজেক্ট সম্পর্কে নলেজ গেইন করবেন। আর যদি তারা যখন কোর্স করাবে, কোর্স করানোর পরে যদি ইয়াসা 147 অ্যাপ্রুভ সার্টিফিকেট দিয়ে দেয় আপনাদেরকে 13টা মডিউলের জন্য, তার মানে আপনি ডিরেক্টলি এক্সামিনেশন ওখান থেকে পাস করে আসতেছেন। বাট আমি যতটুকু বুঝতেছি আপনি ওখান থেকে মডিউল সার্টিফিকেট তারা দিবে না, আপনাকে ব্যাচেলার্স প্রোগ্রাম অফার করতেছে, কিন্তু যে সাবজেক্টগুলো ইয়াসাতে পড়ানো হয় ওই সাবজেক্টগুলো ওখানেও পড়ানো হবে। বুঝতে পেরেছেন? স্যার এটা কি স্যার কোর্স করা থেকে স্যার 2 ইয়ার ডিউরেশনের স্যার কোর্স করা থেকে কি যুবক মানে স্যার ভালো হবে স্যার, নাকি স্যার ডাইরেক্ট 2 ইয়ার্স এর কোর্স করা হচ্ছে ভালো স্যার? বেটার স্যার, বেটার অপশন স্যার। আপনার উপরে দেখেন আপনি কোন দিকে যেতে চাচ্ছেন। যদি অ্যাপয়েন্টমেন্টস থাকে আপনি মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হবেন, আপনার কাছে অপশন আছে 2টা। এক, আপনি 147 অ্যাপ্রুভ ফুল কোর্স করতে পারেন 2 বছরের, অথবা কোনো ইউনিভার্সিটি থেকে আপনি চাইলে একটা ব্যাচেলর ডিগ্রি নিতে পারেন, পরবর্তীতে ব্যাচেলরের পাশাপাশি আপনি মডিউল কমপ্লিট করতে পারেন, অথবা ব্যাচেলর্স করে মডিউল কমপ্লিট করতে পারেন। এটা আপনার চয়েস সম্পূর্ণ। স্যার মডিউলগুলো কিভাবে কমপ্লিট করব স্যার যে বলতেন স্যার, কোন স্যার সাজেশন? এই যে আমরা ওই প্রসেসে আছি, আপনি যে কোনো একটা 147 প্রতিষ্ঠানে ডিরেক্টলি 2 বছরের কোর্স করতে পারেন, অথবা যাদের এই 147 স্কুলে যারা শুধু পরীক্ষা নেয় তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দুবাইতে অনেক প্রতিষ্ঠান আছে পরীক্ষা নেয়, বাংলাদেশে মাঝে মাঝে পরীক্ষা হয়, ঠিক আছে, ইন্ডিয়াতে মাঝে মাঝে পরীক্ষা হয়। এটা আপনার খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে কখন কোথায় পরীক্ষা হচ্ছে, সেইভাবে প্রিপারেশন নিয়ে গিয়ে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। সেলফ মডিউল এক্সামিনেশন বলা হয়। আচ্ছা, আমার সেম কোশ্চেনই ছিল, তো আমি কি আমার কোশ্চেনটা একটু অ্যাড করব? মানে সেমই কোশ্চেন, মানে আমাদের বাসিক। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি একটু লাউডলি কথা বলুন, জিজ্ঞেস করুন। স্যার আমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশের যে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এখানে হচ্ছে তারা 4 বছরের বিএসসি কোর্স আমাদের কভার করতেছে, এবং সাথে হচ্ছে 4 বছরের ভিতরেই তারা একসাথে আমাদেরকে মডিউল কোর্সটাও শেষ করাই দিবে। তো হচ্ছে ভার্সিটি থেকে যতটুকু জানতে পেরেছি যে হচ্ছে আমাদের ভার্সিটি ক্যাপ অথরাইজ, কিন্তু হচ্ছে এখন পর্যন্ত ইয়াসা হয়তো অথরাইজ হয়নি। কিন্তু আমাদের যে
কোর্স কারিকুলাম, সেখানে আমি দেখলাম যে তারা যে টপিক গুলো পড়াইতেছে সেগুলো হচ্ছে গিয়ে ইয়াসা এবং ক্যাব দুইটারই জন্য অথরাইজ আর কি। মানে যে কোর্সটা তারা করাবে, মানে সেটা বিএসসির পাশাপাশি হচ্ছে আমাদেরকে মডিউলের সব কিছু পড়াই ফেলবে আর কি 4 বছরের মধ্যে। তো এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আমরা ভেরি গুড। দেখেন জি জি জি, শেষ করুন। ইয়েস স্যার, যে তখন কি আমরা ডিরেক্ট 4 বছর শেষ করে সরাসরি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো, নাকি তখন আমাদের হচ্ছে গিয়ে আবার পরীক্ষা দিতে হবে? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। বঙ্গবন্ধু এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে পড়তেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর একটা অবদান বলা যায় বাংলাদেশ উন্নয়নের জন্য, বড় ইনিশিয়েটিভ। আপনি গর্বিত ছাত্র সেখানকার। আপনি যেহেতু ব্যাচেলার্স প্রোগ্রামে গিয়েছেন এবং ওনারা বলেছেন যে ওনারা 2 বছরের মডিউলও করাই দিবে, এখানে দুইটা জিনিস কাজ করবে। এক, ওনারা কি 2 বছরের ফুল ট্রেনিং করানোর সার্টিফিকেট সাথে দিবে, নাকি শুধু মডিউল পাশের সার্টিফিকেট দিবে? যদি শুধু মডিউল পাশের সার্টিফিকেট দেয় এবং আপনার ব্যাচেলর ডিগ্রিটা যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাপ্রুভ, সেক্ষেত্রে আপনি 3 বছরের এক্সপিরিয়েন্স হলে লাইসেন্সের অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি ব্যাচেলর ডিগ্রিও দেয় এবং শুধু মডিউল পাশের সার্টিফিকেট দেয়, 2 বছরের ফুল কোর্সের সার্টিফিকেট না দিয়ে, সেক্ষেত্রে আপনার সেটাও 3 ইয়ার্স লাগবে। ব্যাচেলর ডিগ্রি থাকলে 3 ইয়ার্স। আমাদেরকে অন জব ট্রেনিং এর জন্য 2 বছরের ব্যবস্থা করে দিবে আর কি। নবয়ারের সাথে তারা হচ্ছে ইয়া করছে, ভেরি গুড। ব্যবস্থা করছে। তার মানে হচ্ছে কি আপনাদের যে ট্রেনিং সার্টিফিকেটটা দিবে ইয়াসা বা ক্যাবের আন্ডারে যেটা দিবে, ওটা সম্ভবত ফুল 2 বছর ট্রেনিং এর একটা সার্টিফিকেট দিবে, শুধু মডিউল এক্সামিনেশন দিবে না। বুঝতে পেরেছেন? স্যার আমি এটা মনে হয় করতে পারি? প্লিজ। আমি গত বছরের যে কোর্স কারিকুলাম ছিল সেখানে দেখছিলাম হচ্ছে মডিউল গুলা বিএটিসির আন্ডারে করাবে সম্ভবত। আমি যতটুকু জানি সেটা ইএসএ অ্যাপ্রুভড। কারেক্ট। মানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরোস্পেস। জি, যদি আপনাদেরকে 2 বছরের অ্যাপ্রুভ কোর্স দেয় তাহলে 2 বছর এক্সপেরিয়েন্স হয়ে যাবে। আর যদি শুধু মডিউল পাস করায়, মানে শুধু মডিউল এক্সামিনেশন পাস করেন আর ব্যাচেলর ডিগ্রির সাথে থাকে, তাহলে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এটা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? স্যার আমি দেখলাম ওই ন্যানজিং ইউনিভার্সিটি অফ এরোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্স স্যার, ওটা চাইনা সিভিল এভিয়েশন ইন্ডাস্ট্রি যেটা আছে স্যার, ওটা অ্যাপ্রুভ স্যার। তাহলে কি স্যার আমি ওইখান থেকে কি স্যার ডাইরেক্ট যে নন বেসিক যে লাইসেন্সটা গেইন করতে পারবো স্যার? এখন এটা চায়নার রেগুলেশনে যেটা আছে সেটা করতে হবে। আমার মনে হয় পারবেন না। কেন পারবেন না? অ্যাজ এ ফরেনার আপনাকে কোনো চাইনিজ এয়ারক্রাফট ওখানে কাজ করতে হবে। যদি আপনি ওখানে চাইনিজ কোনো এয়ারক্রাফটে কাজ করতে পারেন, চাইনিজ কোনো কোম্পানিতে, দেন হয়তো আপনি চায়না লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এইটা আপনার ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করতে হবে ডাইরেক্টলি। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আচ্ছা, বঙ্গবন্ধু থেকে যিনি কথা বলছিলেন আপনার বিশ্ববিদ্যালয়ের আপনার কোর্স নিয়ে, আপনার কনফিউশনটা কি দূর হলো? ইয়েস স্যার, তার মোটামুটি বুঝতে পেরেছি। বাকি কোনো কোশ্চেন থাকলে সামনে বলুন। আচ্ছা।